আহ আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিন্তু বর্তমানে একটা হট টপিক। যেমন আজকে দেখলাম যে মুক্তিযুদ্ধের সহযোগী সংগঠন হিসেবে জামাতে ইসলামকে যেভাবে সবাই দোষারোপ করতো, আজকে কর্নেল বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলির নেতৃত্বে যে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সেই এলডিপি জামাতের জোটে যোগ দেওয়াতে এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই কর্নেল অলিকে একেবারে তার সাথে পাশে বসিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছে। সেখানে হয়তো তিনি এটাই মেসেজ দিতে চাচ্ছেন যে জামাতের সাথে একটা মুক্তিযোদ্ধার, বীর বিক্রম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার এক পাশে একসাথে এক টেবিলে বসা। অবশ্যই তাহলে জামাত কি ছিল না? জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, জামাত সহযোগী সংগঠন ছিল। এই মেসেজটা দিতে চাচ্ছে, এবং এই মেসেজটা যে তিনি দিতে চাচ্ছেন, জামাত এবং শিবিরের সমর্থকরা কিন্তু ফেসবুক এটা নিয়ে ব্যাপক লেখালেখি শুরু করছে। একজন তো দেখলাম যে আমার দ- দ- বন্ধু, দূর সম্পর্কের বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে লেখলো যে শেখ মুজিব পালিয়ে গিয়েছিল, কর্নেল ওলিরা পালিয়ে যায়নি, তারা যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করেছে এবং তারা ভালো করেই দেখেছে যে কারা বিরুদ্ধে ছিল। যদি বিরুদ্ধে থাকতো তাহলে একজন রাজাকার আর একজন মুক্তিযোদ্ধা কখনোই এক টেবিলে বসতে পারতো না। তার আহ, তার হচ্ছে উপস্থাপনাটা ছিল এরকম। যাই হোক, এত গরম টপিক থেকে প্রশ্ন যে আসবে, খুব সহজ প্রশ্ন আসবে, যেহেতু টপিকটা গরম। এখান থেকে যেই প্রশ্নটা করবে এমনভাবে করার চেষ্টা করবে যেন এটা জামাতের বিরুদ্ধেও না যায়, আবার দেশের যে প্রচলিত ইতিহাস রয়েছে সেই ইতিহাসের বিরুদ্ধে যেন না যায়। সরাসরি তার বলতে পারবে না যে জামাত রাজাকার, বা সরাসরি এটাও বলতে পারবে না যে জামাত মুক্তিযুদ্ধ বিরোধী বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কারণ জামাত হচ্ছে এখন একটা ভালো শক্ত অবস্থানে রয়েছে। আমি আজকে জামাতকে কিছু বললাম, জামাত কিছুই বলবে না, শিবির কিছুই বলবে না। সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটা মব সৃষ্টি হবে, যেই মবের কোনো বিচার নাই বাংলাদেশে। এবং এই মব করেই কিন্তু অনেকেই হত্যা করা হয়েছে, যেগুলোর বিচার হয় নাই। এবং মব কারা করেছে এই ভিডিওগুলো হয়তো থেকে যাবে, হয়তো ভবিষ্যতে এদেরকে ধরা হবে, হয়তো ভবিষ্যতে এরা দেশেও থাকবে না। কারণ যারা মব করে তারা বুঝে শুনেই করে, তারা বুঝে শুনেই করে যে তারা দেশে থাকবে না, কয়েকটা বছর বিশৃঙ্খলা তৈরি করে তারা দেশ ছেড়ে দিবে। এবং আমাদের দেশটা তো এরকমই, যে 5 বছর পর পর দল চেঞ্জ হয়। কেউ যদি 5 বছর বিদেশে থেকে আসে, সমস্যা কি? এখন তো ছাত্রলীগের আমার পরিচিত অনেকেই দেশের বাইরে, মালয়েশিয়া, সৌদি আরব, এই সেই বিভিন্ন দেশে আছে। তো তারা 5-6 বছর পর আবার দেশে আসবে। আচ্ছা, অসহযোগ আন্দোলন, তার মব অসহযোগ মানে কি? মব মানে হচ্ছে গিয়ে আইন বহির্ভূত হামলা, আর কিছুই না। যেটা হচ্ছে বেআইনি হামলা, কিন্তু কিছু করার নেই, মানতে হবে। আচ্ছা, অসহযোগ আন্দোলন ছিল একটা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ শুরুর আগ পর্যন্ত একটা আন্দোলন। 2 মার্চ থেকে শুরু হয়েছিল এবং মুক্তিযুদ্ধ শুরু পর্যন্ত এটা চলছিল। এটার মূল কাহিনীটাই ছিল যে সরকারকে কোনো কাজে সহযোগিতা না করা। যেমন আমরা যারা সরকারিতে চাকরি করি, যারা কলেজে যারা আছে, আমরা মনে বললাম যে আমরা ক্লাস নিব না। ব্যাংকে যারা চাকরি, তারা বললো যে আমরা আমরা টাকা, কারো অ্যাকাউন্ট খুলবো না, কারো অ্যাকাউন্ট কোনো কিছু দেখবো না, কেউ কোনো কাজে গেলে তাদেরকে হেল্প করব না, ব্যাংকাররা। তারপরে প্রশাসনিক কাজে পুলিশে যারা নিয়োজিত আছে তারা যদি বলে আমরাও আমাদের দায়িত্ব পালন করব না। সবাই যদি এইভাবে নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখে কিন্তু কর্মস্থলে উপস্থিত থাকে, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। আচ্ছা, আন্দোলনের কারণটা কি ছিল? 70 সালে যে নির্বাচন হয়েছিল সেই ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ বিজয় হয়েছিল এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল, কিন্তু সেটা করা হচ্ছিল না। সেটার জন্যই ছিল মূলত এই অসহযোগ আন্দোলন। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল 4 জন ছাত্র নেতাকে নিয়ে। এই 4 জন ছাত্র নেতা হচ্ছে নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন। এবং এদের কি বলা হয় কি? মুক্তিযুদ্ধের 4 খলিফা। এই 4 জনকে বলা হয় হচ্ছে মুক্তিযুদ্ধের 4 খলিফা। আচ্ছা,
জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল? এটা তো একেবারেই একটা কমন প্রশ্ন, এবং এটা মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। 2রা মার্চ। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। কে উত্তোলন করেছিলেন পতাকা? তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব। স্বাধীনতার ইশতেহারে প্রথম বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। আর এই যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিলেন নূরে আলম সিদ্দিকী। এই ইশতেহারে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। এই এই লাইনটা একেবারেই অযৌক্তিক এই এই মুহূর্তে। এটা আমাদের পড়ার কোনো দরকার নাই, এটা কোনো পরীক্ষাতেই আসবে না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু এই দিন এই সমাবেশে তার প্রধান অতিথির ভাষণে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তার অনুপস্থিতিতে আন্দোলন চালানোর রূপরেখা দিয়েছিলেন। শেখ মুজিব তিনি তিনি হচ্ছে শিওর ছিলেন যে তাকে অ্যারেস্ট করা হবে। তাকে অ্যারেস্ট করা হলে কিভাবে আন্দোলন চালিয়ে নেবে এবং কার নেতৃত্বে আন্দোলন চলবে সেটার সম্পূর্ণ রূপরেখা তিনি দিয়ে গিয়েছিলেন। যেমন অনেকটাই এরকম না, যেমন বিভিন্ন যে ইসলামিক যেই গ্রুপগুলো আছে, এই ইসলামিক গ্রুপগুলো যখন কারো বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে তখন কিন্তু ওরা যে এই ইসলামিক গ্রুপটার প্রধান কে হবে 4-5 জনের নাম ঘোষণা করে, যে বর্তমানে আমি ক্ষমতায়, এখন যুদ্ধ চলতেছে, আমি না আমারও বর্তমানে বা আমি মারা গেলে কে হবে, এটা কিন্তু আমি জীবিত থাকতেই ঘোষণা করে যাব, কারণ আমার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। এরকম ভাবে 4-5 জনের নাম ঘোষণা করে। বঙ্গবন্ধু ঠিক সেই সময় সেরকম ভাবে যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আটক হবেন, এবং এটা বুকাও বুঝতে পারে, কারণ তৎকালীন সময়ে শেখ মুজিবকে কেন্দ্র করে পূর্ব বাংলার আন্দোলন, সেই শেখ মুজিব অ্যারেস্ট হবে এটা তো স্বাভাবিক। শেখ মুজিব অ্যারেস্ট হলে যুদ্ধ পরিচালনা কে করবে এটা রূপরেখা তিনি সেখানে দিয়ে গিয়েছিলেন। এখন কেউ কেউ তৎকালীন সময়ে শেখ মুজিবকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি আত্মগোপনে চলে যান, অর্থাৎ যেটাকে বলে গেরিলা হামলা। আত্মগোপনে গিয়ে যুদ্ধ পরিচালনা করেন, কারণ আপনি যদি মাঠে না থাকেন তাহলে তো এই যুদ্ধ হবে না, আপনাকে অ্যারেস্ট করার সাথে সাথে যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে আর যুদ্ধ হলো কেমনে। কিন্তু শেখ মুজিব বলেছিল যে না, আমি আইনগত অবস্থার মাধ্যমে পরিচালিত হবে। আমাকে অ্যারেস্ট করা মানে কি একটা আইনগত প্রক্রিয়া, এবং আমাকে অ্যারেস্ট করার পরে কি হবে, জেলখানায় ঢুকিয়ে রাখবে, এই তো। কিন্তু আমি যদি অ্যারেস্ট না হয়ে যদি আত্মগোপনে চলে যায় তাহলে এটা হয়ে যাবে একটা গেরিলা যুদ্ধ। এবং এটার কোনো বিচার হবে না। দেখা যাবে শেখ মুজিবকে যেখানেই পাবে সেখানেই বিনা বিচারে মেরে ফেলবে। শেখ মুজিবের থিওরিটা ছিল এরকম। এখন এক একজনের কাছে এক একটা যুক্তিযুক্ত মনে হইতে পারে, কারো কাছে শেখ মুজিবেরটা যুক্তিযুক্ত, আবার কারো কাছে তাজউদ্দিন আহমেদ সহ অন্য যারা বলেছিলেন শেখ মুজিবকে যে আপনি আত্মগোপনে গিয়ে যুদ্ধ পরিচালনা করতে থাকেন, তাদের কাছে মনে হবে যে না, আত্মগোপনে যাওয়া বেটার ছিল, কারণ পৃথিবীতে যত গেরিলা যুদ্ধ বলো, এক দেশ থেকে আরেক দেশের স্বাধীনতা বলো, এগুলো যত যত হয়েছে সবগুলোর মধ্যে গেরিলা টাইপের যুদ্ধই হয়েছে। অ্যারেস্ট হয়ে কেউ কোনো যুদ্ধে বিজয়ী হতে পারে না। এবার দেখি শঙ্খ সমুজদার এবং হচ্ছে কবি মেহেরুন্নেসা, তারা ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আর মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হচ্ছে শঙ্কু সমজদার। তার বাড়ি ছিল রংপুর। তিনি 1971 সালের 3 মার্চ শহীদ হয়েছিলেন। তাকে 2012 সালে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। যখন তিনি শহীদ হয়েছিলেন তখন তিনি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন। তার বড় ভাই কুমারেশ সমজদারের হাত ধরে বাসা থেকে বেরিয়েছিলেন মিছিলে অংশগ্রহণের জন্য। মিছিলটি আলমনগর অবাঙালি বিহারি ক্যাম্পের কাছে
আহ, এলাকার ব্যবসায়ী সরফরাজ খানের বাসার সামনে যেতেই কিশোর শঙ্কু ওই বাসার দেয়ালে উর্দুতে লেখা সাইনবোর্ড দেখে তা নামিয়ে ফেলতে ছুটে যান। আর তখনই বাসার ছাদ থেকে মিছিলে গুলিবর্ষণ করা হয়। সেখানে গুলিবিদ্ধ হন ভাইয়ের হাত ধরে মিছিলে যাওয়া শঙ্কু সমুদ্র। এই যে ব্যাপারটা, এটার সাথে কিন্তু আমরা যে জুলাই আন্দোলনেরও কিছু মিল পাই। জুলাই আন্দোলনে কিন্তু এরকম হয়েছে যে বাসার ছাদে যে রিয়া গুপ, একটা মেয়ে, 6 বছরের বা 10 বছরের একটা মেয়ে শহীদ হয়েছে, রিয়া গুপ, এই রিয়া গুপ কিন্তু বাসার ছাদে শহীদ হয়েছে। জাতিসংঘ শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য যে হেলিকপ্টার বাংলাদেশকে দিয়েছিল, সেই হেলিকপ্টার থেকেও গুলি করেছে। এত কিছুর কিন্তু দরকার ছিল না। শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য এত কিছুর তো দরকার ছিল না। কি দরকারটা ছিল আমার বাংলাদেশে এত দিন শাসন করার, এত বছর ক্ষমতায় থাকার? আমি তো 10 সাল থেকে 25 সাল পর্যন্ত ছিলাম, তারপরেও কেন আমাকে আর ক্ষমতায় থাকতে হবে? বাংলাদেশের সিস্টেমটা তো এরকম যে 5 বছর পরে পরে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল আসেই 5 বছর পরে পরে। তাহলে শেখ হাসিনার এইভাবে মানুষের উপরে গুলি চালিয়ে কি দরকারটা ছিল? এত এত ছাত্র হত্যা করে ক্ষমতায় থাকার কোনো দরকার ছিল না। এটা শেখ হাসিনার একটা মানে অদূরদর্শিতা, যেটার পরিণাম খুব ভয়াবহ হয়েছে। এর আগে যদি তিনি পদত্যাগ করতেন, তিনি ছাত্রদের সাথে বসতেন, পদত্যাগ করতেন, ছাত্রদেরকে বলতেন ঠিক আছে তোমরা নির্বাচন দাও, নির্বাচনে একটা সুন্দর নির্বাচন হোক, তখন কিন্তু শেখ হাসিনা মিনিমাম 100-র কাছাকাছি আসন পেতেন, 70 থেকে 100টা আসন পেতেন নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করত। নিশ্চিত বিরোধী দল। কারণ বিএনপির পরে বাংলাদেশে আওয়ামী লীগ 15 টানা 15 17 বছর ক্ষমতা থেকে যেই অসাংবিধানিক অত্যাচার করেছে জনগণের উপরে, তারপরেও সেকেন্ড দল হিসেবে আওয়ামী লীগই থাকতো। আর কোনো সেকেন্ড দল ছিল না আওয়ামী লীগের চেয়ে বেশি পাওয়ার। তাহলে বিরোধী দলে থাকতো, অন্তত দেশে থাকতে পারতো। এই কাজগুলো করাতে কিন্তু এখন দেশেও নাই। কবি মেহেরুন্নেসা। কবি মেহেরুন্নেসা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ। তিনি 23শে মার্চ 1971 সালে শহীদ হয়েছিলেন। তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন, সেটা হচ্ছে, না সম্পাদক না, তিনি একটা পত্রিকায় লেখালেখি করতেন, সেটা হচ্ছে দৈনিক সংবাদ পত্রিকা। এবং তার যে কবিতাটা ছিল সেটা হলো চাষী কবিতা। 23শে মার্চ 1971 সালে তিনি নিজ বাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে সাহসের পরিচয় দিয়েছিলেন। জামাতে ইসলামী বাংলাদেশ এর নেতা আব্দুল কাদের মোল্লাকে তার ও তার পরিবারের মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়ে থাকে। এই যে এই বিষয়টা বিতর্কিত বিষয়, যেমন হচ্ছে বুদ্ধিজীবী যে হত্যাকাণ্ড হয়েছিল 1971 সালের 14 ডিসেম্বর, সেই বুদ্ধিজীবীদেরকে যে হত্যার মানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটার যে মূল কারিগর বা পরিকল্পনাকারী বলা হয় সেটা হচ্ছে রাও ফরমান আলী। রাও ফরমান আলী রাও ফরমান আলী কি বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের সবাইকে চিনতেন কাকে কাকে হত্যা করতে হবে? চিনতেন না। নিশ্চিত তার কাছে কেউ লিস্ট পাঠাইতো, কেউ কেউ লিস্ট পাঠাইতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক অমুক শিক্ষক আছে, ঢাকায় অবস্থানরত অমুক অমুক সাংবাদিক আছে, তাদেরকে হত্যা করতে হবে, লিস্ট যাইতো। এই লিস্ট রাও ফরমান আলী সব অনেকজনের কাছ থেকে লিস্ট পাইতেন, পাওয়ার পরে তিনি তার নিজের ডায়েরিতে এই নামগুলো লিখে রাখতেন। হ্যাঁ, নিজের ডায়েরিতে লিখে রাখতেন। তো ডায়েরিটা যখন 16 ডিসেম্বর স্বাধীনতার পর রাও ফরমান আলী কিন্তু পলাতক ছিলেন। কারণ কি, তিনি যে আকাম করছে এটার জন্য যে জনগণ তারা ছিঁড়ে ফেলবে এটা সে বুঝতে পারছিল। সে জান ভয়ে, প্রাণ ভয়ে সে ভারতের আহ, উচ্চপদস্থ সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে, ওদের ওদের সাথে লবিং করা শুরু করছে যে আমাকে যেন জানে মারা না হয়। মুক্তিযোদ্ধারা তার প্রতি এতই ক্ষিপ্ত ছিল যে তারে পাইলে গুলি করতো না, হাত পা টেনে ছিঁড়ে ফেলতো এরকম। ঠিক আছে।
আচ্ছা, এখন রাও ফরমান আলী তার নিজের ডায়েরিতে লিখে রাখতো স্বাধীনতার পরে রাও ফরমান আলী যেই কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারে গিয়ে একটা একটা ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেই ডায়েরিটা ছিল কোনো একটা পত্রিকার দেয়া, মনে করো দৈনিক পূর্বদেশ, ঠিক আছে? ডায়েরিটা দৈনিক পূর্বদেশ থেকে গিফট করা। তার মানে ডায়েরির প্রত্যেকটা পাতায় পাতায় উপরে কিন্তু লেখা থাকে দৈনিক পূর্বদেশ, দৈনিক পূর্বদেশ লেখা থাকবে না? প্রত্যেকটা পাতার উপরে ওদের নামটা লেখা থাকবে দৈনিক পূর্বদেশ। এখন কথা হচ্ছে, এই দৈনিক পূর্বদেশ পত্রিকার মধ্যে রাও ফরমান আলী কারে কারে গুম করা হবে, হত্যা করা হবে, নামগুলা লিখে রাখতো, লিস্ট। এই পূর্বদেশ পত্রিকাটা ছিল জামাতে ইসলামীর নেতা সম্ভবত আলী আহসান, সরি, চৌধুরী মঈনুদ্দিন। চৌধুরী মঈনুদ্দিন ওই সময় সাংবাদিকতা করতে হচ্ছে ওই দৈনিক পূর্বদেশ পত্রিকায়। ধারণা করা হয় এই চৌধুরী মঈনুদ্দিন গিফট করেছিল তাকে ডায়েরি, আর ওই ডায়েরিতেই হচ্ছে রাও ফরমান আলী লিস্টগুলো লিস্ট করে রাখতেন। এবং তারা যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তার আরেকটা প্রমাণ হচ্ছে, কিছুদিন আগে জামাতের কোন নেতা বলেছিল যে আমি তো আমার বিরুদ্ধে যেভাবে এটিএম তাহের সম্ভবত বলেছিল বা অন্য কেউ, যে আমার বিরুদ্ধে তো হত্যাকাণ্ডের আহ, অভিযোগ করা হয় 16 ডিসেম্বরে ছাত্র সংঘ, তৎকালীন সময়ে ছাত্র সংঘ সবচেয়ে বেশি মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেনাবাহিনীকে হেল্প সবচেয়ে বেশি করেছিল ছাত্র সংঘ। কারণ ওই সময় তো তারা তরুণ, এই তরুণরা সবচেয়ে বেশি সহায়তা করেছে বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে। বলেছিল যে আমি তো অনেককে রক্ষাও করেছি, যান বাঁচিয়েছি কিভাবে, যে রাও ফরমান আলীর কাছে তদবির পাঠায়া, যে বলেছি যে উনি আমার কাছের মানুষ বা উনি এরকম, ওনাকে বাদ দিয়ে দেন লিস্ট থেকে। রাও ফরমান আলী বাদ দিছে, তার মানে রাও ফরমান আলীর সাথে তার ওইরকম সম্পর্ক ছিল যে তার কথায় কারো নাম লিস্ট থেকে বাদ পড়ে। এটা তো শেখ হাসিনার আমলের যে ক্রস ফায়ারের লিস্ট, এরকম যে র্যাবের কাছে লিস্ট যেত যে এদেরকে এদেরকে ফেলে দিতে হবে, তখন র্যাবের কাছে আবার তদবির করে 1,50,00,000 1 কোটি টাকা দিয়ে কেউ কেউ নাম কাটাইছে র্যাবের ওই ক্রস ফায়ারের তালিকা থেকে, এরকম শুনছি দূর থেকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের মূল বিষয়ে আসি। আচ্ছা, তারপরে হচ্ছে 7 মার্চের ভাষণ। এটা এটা আমাদেরকে এখন পড়তে হবে শুধুই জানার জন্য, এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। 7 মার্চের ভাষণ অবশ্যই 7 তারিখ হয়েছিল মার্চের, সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল। আগের নাম ছিল রেসকোর্স ময়দান। এখানে দফা ছিল 4টা দফা ছিল। কি কি 4টা দফা কে বলতে পারবা? ভাষণে 4টা দফা ছিল। স্যার আসসালামু আলাইকুম স্যার। তিনটা, ও সরি, এটা তো 7ই মার্চ, সরি সরি স্যার, বলতেছি না। এই 4টা দফা না? জি স্যার। এক নাম্বারটা হচ্ছে চলমান সামরিক, এটা লিখছি সামরিক, সামরিক হবে, হ্যাঁ, চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, গণহত্যার তদন্ত করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টা দাবি ছিল 7 মার্চের ভাষণের মধ্যে। আচ্ছা, 17ই মার্চ অস্ত্র বোঝাই করা সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। এটা দেখে মোটামুটিভাবে সবাই বুঝতে পেরেছে যে এটা যুদ্ধ একটা হবেই। এটা দেখে মোটামুটি সবাই বুঝতে পেরেছে যে যুদ্ধ একটা হবেই। তো কোনো কিন্তু খালাস হয় নাই। এই অস্ত্র বোঝাই করা জাহাজ বন্দরে ছিল অনেক দিন। আচ্ছা, 18ই মার্চ হচ্ছে টিক্কা খান, জেনারেল খাদিম হোসেন এবং রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইটের চূড়ান্ত পরিকল্পনা করে। 19শে মার্চ মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ বলা হয়। কোথায় হয়েছিল এটা? জয়দেবপুরে।
জয়দেবপুরে হয়েছিল। বিদ্রোহ করেছিল ক্যান্টনমেন্টের বীর সেনানী এবং জনতা মিলে। বিদ্রোহীদের দমনে নেতৃত্ব ছিল পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহান জেব। এই যে 19শে মার্চের প্রথম বিদ্রোহ, সেটাকে মনে রাখার জন্য সেখানে একটা স্থাপনা করা হয়েছে, নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। এই যে এটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। এখানেই মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ হয়েছিল 19 মার্চ 1971। এই জাগ্রত চৌরঙ্গির শিল্পী হচ্ছে আব্দুর রাজ্জাক। এটার বিষয়টা হচ্ছে ডান হাতে গ্রেনেড, মানে ছুঁড়ে মারবে এরকম একটা ভঙ্গি, বাম হাতে রাইফেল, লুঙ্গি পরা, খালি গা, এরকম ভাবে এটা করা হয়েছে। আচ্ছা, তারপরে আসি অপারেশন সার্চলাইট শুরু হয়েছে 25শে মার্চ 11:30 থেকে, এবং ওই সময়ই স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। লারখানা ষড়যন্ত্র। লারখানা ষড়যন্ত্র হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারখানা হাউজে, যেটা ছিল সেই সময়ে ভুট্টো সাহেবের বাড়ি, সেখানে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে নিয়ে বাঙালি নিধনের ষড়যন্ত্র করা হয়। অপারেশন ব্লিজ। অপারেশন ব্লিজটা ছিল শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা না দিয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সামরিক শাসনে ফিরে যাওয়ার একটা চক্রান্ত। এটাকে বলা হতো অপারেশন ব্লিজ। তারপরে আসি অপারেশন সার্চ লাইট। পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান, সার্বিক তত্ত্বাবধানে জেনারেল টিক্কা খান, আর ঢাকা শহরের দায়িত্বে ছিল রাও ফরমান আলী। 25শে মার্চ গণহত্যা চালাতে পাক সেনাদের উদ্দেশ্যে টিক্কা খান বলেছিলেন, এদেশের মানুষ চায় না, মাটি চাই। এটা কোন নীতির সাথে সম্পর্কিত? যে আমার মানুষ দরকার নাই, সবকিছু শেষ হয়ে যাক, আমার মাটি হলেই চলবে। কোন নীতির সাথে সম্পর্কিত এটা? পররাষ্ট্রনীতি। না, পররাষ্ট্র নীতি না। পোড়ামাটি নীতি, স্কর্চড আর্থ বা পোড়ামাটি নীতি। এটা হলো যে সব কিছু জ্বালায় পোড়ায় ছারকার করে দেয়া, শুধু মাটিটা থাকলে হবে, আমার আর কিছু দরকার নাই, বিল্ডিং, বাড়ি ঘর, মানুষ, অন্যান্য পশু, কিছু দরকার নেই, শুধু আমার মাটিটা হলেই চলবে। এটা হচ্ছে পোড়ামাটি নীতি। এটা প্রথম ব্যবহার করা হয়েছিল 1812 সালে। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করলে রুশ জার প্রথম আলেকজান্ডার নতুন এক রণকৌশল অবলম্বন করেছিলেন। পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত মহাদেশের সমুদ্র অঞ্চলে এই পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। আরেকটা অপারেশন ছিল অপারেশন বিগ বার্ড, মানে শেখ মুজিবকে অ্যারেস্ট। অপারেশন বিগ বার্ড এটা নামের সাথেই এটার কাম জড়িত। অপারেশন বিগ বার্ড মানে হচ্ছে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের পর অপারেশন বিগ বার্ড, মানে রেডিও বার্তা ছিল এরকম, দ্য বিগ বার্ড ইন কেজ, অর্থাৎ বড় পাখিটা খাঁচায়। অর্থাৎ শেখ মুজিবকে অ্যারেস্টের পরে, মানে ওগুলো হচ্ছে সাংকেতিক সাংকেতিক ভাষা আর কি, বিগ বার্ড ইন কেজ। আচ্ছা, এরপর আসি অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট হচ্ছে বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে 10 নং সেক্টরের নৌবাহিনীর সদস্যরা একটা অভিযান পরিচালনা করেছিলেন। সেটার নাম ছিল অপারেশন জ্যাকপট। নৌ কমান্ডো পরিচালিত গেরিলা অপারেশন 14 আগস্ট 1971।
সালে হয়েছিল, এবং দুইটা গানকে সাংকেতিক হিসেবে ধরে অপারেশন শুরু করেছিল। প্রথমটা হচ্ছে আমি তোমায় যত যত শুনিয়েছিলাম গান, এর অর্থ হলো 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে। আরেকটা ছিল আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি। এই দুইটা গানকে তারা সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করেছিল। তারপর হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট, গুরুত্বপূর্ণ না। অপারেশন চেঙ্গিস খান। অপারেশন চেঙ্গিস খান হচ্ছে পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিমান হামলা চালায়, সেটা হচ্ছে 3 ডিসেম্বর 1971। 3 ডিসেম্বর কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেটা ছিল অপারেশন চেঙ্গিস খান। অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লোজ ডোরটা ছিল মুক্তিযুদ্ধের সময় তো একটা বিশৃঙ্খল পরিবেশ, জেলখানা খুলে দেয়, অস্ত্রাগার খুলে দেয়, লুণ্ঠন লুণ্ঠন হয়ে যায়, যে যেভাবে পারে অস্ত্র নিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় সারা দেশের মানুষের কাছে যে অবৈধ অস্ত্র ছিল তা জমা নেওয়ার জন্য একটা অভিযান পরিচালনা করা হয়। কারণ মুক্তিযুদ্ধের সময় যেভাবে প্রত্যেকের হাতে হাতে অস্ত্র ছিল, স্বাধীনতার পরে যদি সেই অস্ত্রগুলো তাদের হাতে থাকে তাহলে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে। সেই জন্য অপারেশন ক্লোজ ডোর নামে একটা প্রোগ্রাম চালু করে, যে এত থেকে এত তারিখের মধ্যে যাদের হাতে অবৈধ অর্থাৎ লাইসেন্সবিহীন অস্ত্র রয়েছে সবার জন্য সেগুলা জমা দেয়। নির্দিষ্ট তারিখের পরে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলাদেশ পুলিশ বা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টা ছিল এরকম। আমরা এটা 2400 দেখেছি। 2400 কিন্তু কোথাও কোথাও জেল ভেঙে সব পালিয়ে গিয়েছিল, এবং 24-এর যে 5 আগস্টের পরপরই কিন্তু বিভিন্ন জেলখানা থেকে সমানে জামিন হয় বিভিন্ন বড় বড় সন্ত্রাসীদের, বিভিন্ন মার্ডার মামলার আসামিদের, জঙ্গি হামলা জঙ্গি হামলা যাদের সংশ্লিষ্টতা ছিল, সত্যভাবেই ছিল তাদেরকে। এবং এটা কিন্তু বের করার পরে এটার কিন্তু কুফল দেখা দিচ্ছে হলো গিয়া কোথায় জানি, সম্ভবত এলিফ্যান্ট রোডে পিচ্চি হেলালের সাথে কার জানি গোলাগুলি হয়েছিল। ও ইমনের শীর্ষ সন্ত্রাসী, দুইজনই শীর্ষ সন্ত্রাসী, পিচ্চি হেলাল আর একটা হচ্ছে সানজিদুল ইসলাম ইমন। ইমন হচ্ছে আওয়ামী পন্থী আর পিচ্চি হেলাল হচ্ছে বিএনপি পন্থী। পিচ্চি হেলাল একটা সময় মোহাম্মদপুর যুব দলের নেতা ছিল, আর সানজিদুল ইসলাম ইমন সে এমনি আওয়ামী মাইন্ডেড, কিন্তু সে হচ্ছে হুট করেই সন্ত্রাসী হয়ে যায় আর কি। তার বাড়ি কিন্তু নেত্রকোনার কেন্দ্র উপজেলা। সানজিদুল ইসলাম ইমন, এই দুইজনের মধ্যে গোলাগুলি হয়। তারা কিন্তু দীর্ঘদিন যাবত দুইজনই কারাবন্দী ছিল। 5 আগস্টের পরপরই সরকার তারা দুইজনকেই জামিন দিয়ে দেয় কোনো হিসাব নিকাশ না করেই। আচ্ছা, পরে আসি মেজর জিয়াউর রহমানের ঘোষণাপত্র পাঠ 26শে মার্চ। তা এটা তো আর এখন বলা যাবে না, এখন বলতে হবে ডাইরেক্ট। কি বলতে হবে? মুক্তিযুদ্ধের ঘোষককে, স্বাধীনতার ঘোষককে? জিয়াউর রহমান। এখন আর উল্টাপাল্টা বলে লাভ নাই। স্যার, স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে স্যার? এগুলা জানার দরকার নাই তো, এগুলো তো এখন তোমার পরীক্ষায় আসবে না। স্বদেশ প্রত্যাবর্তন কার? শেখ মুজিবের? শেখ মুজিব রিলেটেড কোনো প্রশ্ন আগামী 10 বছর আসবে না। এই 10 বছরে একটা দেশের নতুন ইতিহাস তৈরি হবে, যেমন হয়েছিল বিগত 17 বছরে। এগুলো তখন পরে লাভ নাই, সময় নষ্ট, মেমোরি নষ্ট। না আমরা স্যার, এই যে জিয়াউর রহমান যে আসলো এতদিন পরে, কই? ওনার তো প্রত্যাবর্তনই, স্বদেশ প্রত্যাবর্তনই। জিয়াউর রহমান আসলো না, তারেক রহমান আসলো। ও সরি স্যার। তারেক রহমান আসলো। আসলে বাংলাদেশের রাজনীতি একটা পিকুলিয়ার রাজনীতি। যেই ক্ষমতায় যায় সে হলো গিয়া সর্বগ্রাসী হয়ে ওঠে। যেই ক্ষমতায় যায় একবারও চিন্তা করে না যে আমার অতীত এমন ছিল, আমার ভবিষ্যতে এরকম হইতে পারে, এই চিন্তাটা করে না। তারেক রহমানকে নিয়ে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায়, কারণ তারেক রহমান ওই মাপের হইতে পারে না এখনো, আর হইতে পারবেও না। আচ্ছা, 26শে মার্চ সবকিছু বাদ দে, আহ, এত কিছু জানার দরকার নাই। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা বললেই হবে। আচ্ছা, তারপরে আসি স্বাধীনতার ঘোষণাপত্র। 10 এপ্রিল 1971 আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। 17 এপ্রিল 1971 আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়। জারি করেছিল মুজিবনগর সরকার। আর যদি না থাকে
আর এগুলো প্রশ্নই আসবে না, এগুলো পড়ে লাভ নেই। মুজিবনগর সরকার, সৈয়দ নজরুল, এগুলো প্রশ্ন আসবে নাকি? আচ্ছা, পৃথিবীর ইতিহাসে দুইটা দেশের মাত্র স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, একটা যুক্তরাষ্ট্র আর একটা বাংলাদেশ। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বাংলাদেশে দুইটা আহ, এটা কি বলে, দুইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সংবিধান দ্বারা পরিচালিত হয়েছিল। একটা হচ্ছিল এটা 26শে মার্চ থেকে 11 জানুয়ারি 1972, আর একটা ছিল 11 জানুয়ারি 72 থেকে 16ই ডিসেম্বর 72। তারপরে 16ই ডিসেম্বর তো নতুন সংবিধান কার্যকর হইল, তারপর থেকে তো সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়ে আসছে। মুজিবনগর সরকার, এটা কি আসবে পরীক্ষায়? বাংলাদেশের অস্থায়ী সরকার, প্রবাসী সরকার, এগুলো তো আসবে না। এটা আসতে পারে, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল। কবে শপথ নিয়েছিল? 17 এপ্রিল। আচ্ছা, এটার সদর দপ্তর কোথায় ছিল? কলকাতার 8 নং থিয়েটার রোডে। যেই পরিমাণ ভারত বিরোধিতা শুরু হয়েছে বাংলাদেশে, ভারত নিয়ে কোনো প্রশ্ন আসবে মনে হয় না। মুজিবনগর সরকার, একটাও প্রশ্ন আসবে না। আচ্ছা, তারপরে আসি রেহমান সোবহান। বিচারপতি আবু সাইদ চৌধুরী মুজিবনগর সরকারের যুক্তরাজ্য মিশন প্রধান এবং বহির্বিশ্বে বিশেষ দূত। এগুলা তো আসলে প্রশ্ন আসার সুযোগ নাই এখান থেকে। স্বাধীনতার গান ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে এবং সাংকেতিক গানের মাধ্যমে সরাসরি মুক্তিযুদ্ধে সহায়তা করে। সবচেয়ে জনপ্রিয় গান ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই গানটার রচয়িতা কে? বলো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা রচয়িতা কে? গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার। আচ্ছা, চরমপত্র এবং জল্লাদের দরবার, এগুলো কার ছিল? এম আর আক্তার মুকুলের। পরিকল্পনা আসবে না, সরাসরি এম আর আক্তার মুকুলের নামে আসবে, চরমপত্র এবং জল্লাদের দরবার। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি, এই সেই এম আর আক্তার মুকুল, যিনি হচ্ছে 1952 সালের যে ভাষা আন্দোলনের সময় বিভিন্ন অনুষ্ঠানে বুদ্ধিবৃত্তিক যে সাপোর্টটা সেটা তিনি দিতেন। কোনো সভায় বা সমাবেশে ধরো কোনো কি বলে কোনো ঘোষণাপত্র দেয়া, কোনো হচ্ছে কোনো শর্ত দেয়া, ওই সব কাজে দেখতাম কিন্তু আমরা এম আর আক্তার মুকুল আর ছিল আবুল মনসুর আহমেদ। ওরা দুইজন হচ্ছে এগুলার প্রতি মানে বুদ্ধিবৃত্তিক সাপোর্টটা ওনারা দিতেন। যেমন আমরা দেখেছি যে 1954 সালের যে 21 দফা, সেটা লিখেছিলেন কিন্তু আবুল মনসুর আহমদ। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তো বাদ, যেখানেই আওয়ামী লীগের নাম সেখানে আসবে না। প্রধান সেনাপতি, এই প্রশ্নটা এবার আসবে, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? এটা কিন্তু ভালো করে পড়ো, এটা আসবে পরীক্ষায়। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, ইভেন এটা এভাবে আসতে পারে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী। সবাই ভালোভাবে এইটা মাথায় রাখবা যে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, এই প্রশ্নটা আসবে। ডেপুটি চিফ অফ স্টাফ এবং মুক্তিবাহিনীর উপ কমান্ডার ছিলেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এই প্রশ্নটা এই জন্য গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু 2 দিন আগে মৃত্যুবরণ করেছেন, জানা আছে? 2 দিন আগে তিনি ইন্তেকাল ফরমাইছেন, এ কে খন্দকার। এই না জন্য স্যার।
এই জন্য এটা মাথায় রাখো। মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ এবং মুক্তিবাহিনীর উপকমান্ডার, গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। এবার আসি তেলিয়াপাড়া রণকৌশল। তেলিয়াপাড়া রণকৌশল এটা কেন গুরুত্বপূর্ণ? তেলিয়াপাড়াটা কোথায়? হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান। ওইখানে ম্যানেজারের কক্ষে মুক্তিযুদ্ধের সেনাপতি, প্রধান সেনাপতি এমএজি ওসমানীর নেতৃত্বে সৈন্যবাহিনী, ইপিআর, আনসার, পুলিশ বাহিনীর উচ্চপদস্থ বাঙালি সদস্যবৃন্দ, রাজনীতিবিদ এবং সিএসপি কর্মকর্তাগণ এক বৈঠকে মিলিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা করছিল। সেটি হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল। সেটা হচ্ছে 1971 সালের 4 এপ্রিল। আচ্ছা, আহ, নিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সামরিক অফিসার সৈন্যদের নিয়ে মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী, যাদেরকে মুক্তি ফৌজ বলা হইতো। পরবর্তীতে নিয়মিত বাহিনীকে 11টি সেক্টরে, 64টা সাব সেক্টরে এবং 3টা ব্রিগেডে ভাগ করা হয়েছিল। আমরা সবাই 11টা সেক্টর এটা মাথায় রাখি, কিন্তু 64টা যে সাব সেক্টর এটা মাথায় রাখি না। প্রশ্ন আসতে পারে যে কয়টা সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 64টা সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। আর অনিয়মিত কিন্তু কিছু বাহিনী ছিল, যেমন কিছু বিশেষ ব্যক্তিবর্গ যারা নিজেদের নামে বিভিন্ন বাহিনী গঠন করেছিল। যেমন আহ বঙ্গবীর কাদের সিদ্দিকী গঠন করেছিলেন কাদেরিয়া বাহিনী। কাদেরিয়া বাহিনী এটা ছিল কাদের সিদ্দিকীর। যুদ্ধ করেছে কোথায়? টাঙ্গাইলে। একটা ছিল আফসার বাহিনী, যুদ্ধ করেছে কোথায়? ভালুকা। একটা ছিল হেমায়েত বাহিনী, যুদ্ধ করেছে কোথায়? ফরিদপুর, বরিশাল। একটা ছিল লতিফ মির্জা বাহিনী, যুদ্ধ করেছে কোথায়? পাবনা, সিরাজগঞ্জ। আমাদের সবগুলো পড়ার দরকার নাই, এই 4টা পড়লে হবে আপাতত। কাদেরিয়া বাহিনী, আফসার বাহিনী, হেমায়েত বাহিনী এবং লতিফ মির্জা বাহিনী। আচ্ছা, এবার আসি ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন এটা বিষয়টা কি? ক্র্যাক মানে কি? ক্র্যাক মানে হচ্ছে উশৃঙ্খল। আচ্ছা, ক্র্যাক প্লাটুন, ক্র্যাক মানে হচ্ছে কি একটু উশৃঙ্খল, একটু হচ্ছে তৎপর, একটু ক্রেজি, ট্র্যাক থেকে বিচ্ছিন্ন, মানে মূল ধারা, মানে সবাই গতানুগতিক চিন্তা করে, যারা একটু ভিন্ন চিন্তা করে, এদেরকে বলা হয় মূলত ক্র্যাক। যেমন আমরা আমরা ক্র্যাকটাকে আমরা অন্যভাবে ব্যবহার করি, যে ছেলেটা ক্র্যাক হয়ে গেছে। ক্র্যাক মানে কি? যে সে মানে ছাত্রের বৈশিষ্ট্য কি? ছাত্র মানে পড়াশোনা করবে, সে পড়াশোনা বাদ দেয় উল্টাপাল্টা কাজ করে, সারাদিন ইনি ঘুরে ওইনি ঘুরে, ইনি আড্ডাবাজি করে, ইনি এই করে সেই করে, নেশা নেয়। আমরা বলি ক্র্যাক হয়ে গেছে, মানে সে মূল ধারায় নাই। যখন বাংলাদেশে পূর্ব পশ্চিম পাকিস্তানিরা এরকম অত্যাচার শুরু করলো, তখন বহির্বিশ্বের মিডিয়া টিডিয়া তো চুপ, তেমন কেউ কিছু জানে না। বা হামলা হচ্ছে গ্রাম অঞ্চলে, ঢাকা শহরে যদি অ্যাটাক না হয় তাহলে তো বিশ্ববাসী জানবে না। তখন এই যে খালেদ মুশাররফ এবং এটিএম হায়দার,
এই দুইজন মেজর খালেদ মোশাররফ এবং মেজর এটিএম হায়দার, এই দুইজন চিন্তা করলো যে ঢাকা শহরে ত্রাস সৃষ্টি করতে হবে। তাহলে ঢাকা শহরে বিদেশের যারা থাকে তারা মোটামুটিভাবে জানতে পারবে যে না, বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে কিছু একটা হচ্ছে, শহরের ভিতরে না হলে তো হবে না। তখন তারা প্ল্যান করলো যে কিছু যুবককে দিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হামলা চালাইতে হবে, এবং এখানে যারা সাহসী এবং শারীরিকভাবে ফিট, হামলা চালাই তাৎক্ষণিকভাবে এই স্পট ত্যাগ করতে হবে, এখানে থাকা যাবে না, এরকম লোক দরকার। তারপরে গঠন করলো ক্র্যাক প্লাটুন। এই ক্র্যাক প্লাটুনটা ছিল শুধু ঢাকা শহরের ভিতরে হামলা করার জন্য। আর যেহেতু ঢাকা শহরের ভিতরে, সেহেতু এটা ছিল 2 নং সেক্টর, কারণ আমরা জানি ঢাকা 2 নং সেক্টরের অধীনে ছিল। এরা হিট অ্যান্ড রান অর্থাৎ আক্রমণ করেই পলাইতো, হিট অ্যান্ড রান পদ্ধতিতে অ্যাটাক করেই পলাতো। খালেদ মোশাররফের নির্দেশে দুঃসাহসী এই তরুণরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্রেনেড হামলা করে। কারণ কি, ওই সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি যত পর্যটক বলো, সাহিত্যিক বলো, সংস্কৃতিমনা বলো, সাংবাদিক বলো, সবাই কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকে। তাহলে ওইখানে হামলাটা করলে সাংবাদিকদের আর কষ্ট করে দূরে গিয়ে সংবাদ সংগ্রহ করতে হবে না, তাদের ঘরের ভিতরেই সংবাদ পৌঁছে যাবে। এই জন্য এই প্ল্যান করলো। এখানে সদস্য কারা কারা ছিল? আমরা বলি না পপ সম্রাট আজম খান, এই আজম খান ছিল ক্র্যাক প্লাটুনের সদস্য। আজম খানকে বলা হয় বাংলাদেশে পপ সঙ্গীতের স্রষ্টা। এর আগে তো কেউ ওইভাবে পপ সঙ্গীত শুনতো না, এই পপ সম্রাট আজম খান এটা চালু করছে। মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ নেতা, মায়া ছিল এই ক্র্যাক প্লাটুনের সদস্য। মায়া কিন্তু আওয়ামী লীগের বড় নেতা ছিল। মায়া পিছনে চলে গেছে হচ্ছে তার মেয়ের জামাই তারেক সাইদ, যে ছিল র্যাব কর্মকর্তা, যার নেতৃত্বে নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছিল। কিন্তু পরবর্তীতে নদী থেকে যে একে একে 7টা লাশ বের হয়েছিল, এই 7 মার্ডারের মূল হোতা ছিল তারেক সাইদ। আর এই তারেক সাইদ ছিল এই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই। তো এই ঘটনার পর পর মায়া একটু ব্যাকফুটে চলে যায়। গোলাম দস্তগীর গাজী আওয়ামী লীগের মন্ত্রী ছিল, সম্ভবত পাট ও বস্ত্র ও পাট মন্ত্রী এরকম। গোলাম দস্তগীর গাজী, যার হচ্ছে গাজী গ্রুপ, গাজী টিভি, এগুলো হচ্ছে তার, গোলাম দস্তগীর গাজী, তিনি ছিলেন এই ক্র্যাক প্লাটুনের সদস্য। তারপরে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, যিনি একজন চলচ্চিত্র পরিচালক, তার বিখ্যাত কয়েকটা সিনেমার মধ্যে একটা হচ্ছে গেরিলা। গেরিলা সিনেমাটা তো সবারই দেখার কথা। এই গেরিলা সিনেমাটার পরিচালক ছিলেন এই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। বদিউল আলম বদি, তারপরে শহীদ শাফি ইমাম রুমি, তিনি ছিলেন শহীদ জননী জাহানারা ইমামের পুত্র। এই যে রুমি কিন্তু ওই সময়ে ক্যাডেট কলেজের ছাত্র ছিল, এবং মুক্তিযুদ্ধের কিছুদিন আগে তার কাছে ইনভাইটেশন লেটার আসে। সে কিন্তু কিছুদিন পরে বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিল। সে ওইখানে চলে যাওয়ার কথা, ইচ্ছা করলে চলে যাইতেও পারতো, কিন্তু সে চলে না গিয়ে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এবং এই রুমিকে যখন অ্যারেস্ট করে নিয়ে এত টর্চার করে পাকিস্তানি বাহিনী, তখন হচ্ছে তার যে নখ উঠায় ফেলে। তারপরে হচ্ছে তার মা যখন তার সাথে দেখা করতে যায়, তখন সে সে হচ্ছে তার মার কাছে মানে আহ, ভাত, মানে এইসব কাহিনী আমারই কান্না আসে এসব শুনলে, যে তার মার কাছে সে ভাত খাইতে চাইছিল, যে ওইখানে তো নিয়ে ভাত দিত না, ওদেরকে নিয়ে অত্যাচার করতো। তো সে বলছিল যে বাবা তুমি মুক্তি পেয়ে আসো, তোমাকে আমি ভাত খাওয়াবো তোমাকে। কিন্তু আ- আর সেই রুমি আর আসে নাই, আর মুক্তি পায় নাই। তারপরে হয়তো তার লাশ টাশ কোথাও পাওয়া গেছে আর কি। তারপরে হচ্ছে শহীদ বদিউজ্জামান, একই অবস্থা। রাইসুল ইসলাম আসাদ, আমরা জানি যে একজন ভালো মানের একজন শক্তিমান অভিনেতা ছিলেন রাইসুল ইসলাম আসাদ। তিনি হচ্ছে তার ওনার গ্রামের, মাকে নাকি বলছিল যে ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু উনি চায়নি। চাই নাই, কারণ জাহানারা ইমাম এরা তো হচ্ছে ওইরকম পার্সোনালিটি সমৃদ্ধ মানুষ। এরা তো রাজাকার, আল বদর, আল শামস, পাকিস্তানের হানাদার বাহিনী, তাদের কাছে তো আসলে জান ভিক্ষা চাইবে না। হুম, তারপর হচ্ছে বিএনপির নেতা ছিল, এবং
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ইশরাক হোসেনের বাপ আর কি, বর্তমানে আমরা যে তরুণ নেতা দেখি বিএনপির, এই ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকা, এরকম 35 জন ছিল। 35 বা 30, টোটাল সংখ্যাটা ছিল 30-এর মতো। ওদেরকে নিয়ে গঠন করা হয়েছিল এই হচ্ছে ক্র্যাক প্লাটুন। প্রশ্নটা আসবে এরকম যে ক্র্যাক প্লাটুন কোন সেক্টরে ছিল? এটা 2 নং সেক্টর, কারণ যেহেতু ক্র্যাক ক্র্যাক প্লাটুনের অপারেশন পরিচালনা জায়গাটা ছিল ঢাকা শহরের মধ্যে, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন হচ্ছে ওই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বা ঢাকা ইউনিভার্সিটি, বা হচ্ছে ঢাকায় যদি ভালো কোনো সিনেমা হল থাকে যেখানে বিদেশিরা বেশি যায়, সেরকম সিনেমা হল যদি থাকে, ঢাকায় কোনো মাঠ, যেরকম ভাবে হয়েছিল যে 2005 সালে কিন্তু 63টা জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়েছিল। এরকম ভাবে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলা টার্গেট থাকবে আর কি, এরকম যেন হচ্ছে বিদেশিদের নজরে আসে যে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান এরকম হামলা চালাচ্ছে বা এরকম ধ্বংসাত্মক কাজ করছে। এটার জন্য মূলত এটা করা, এবং এটার পুরোপুরি প্ল্যান ছিল খালেদ মোশাররফ এবং মেজর এটিএম হায়দারের। আচ্ছা, মুজিব ব্যাটারি, এটা হচ্ছে বাংলাদেশ বাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট। স্যার এটা তো তখন এখন, মানে বাংলাদেশের মানুষ অনেক বেশি সাহসী ছিল আর অনেক সংঘবদ্ধ ছিল, হ্যাঁ যার জন্য স্যার আর কি এটা সফল হইতে পারছে। মানে ভাবলেও অবাক লাগে যে কি পরিমাণ সাহস আত্মবিশ্বাস ছিল তখন। হ্যাঁ, তা তো অবশ্যই, না হলে তো আর এইভাবে সরাসরি পাকিস্তানি বাহিনী এত সমৃদ্ধ একটা বাহিনী ছিল, এবং যেটা ছিল সরাসরি আমেরিকার মানে সাপোর্ট করা, সেরকম একটা সমৃদ্ধ শক্তিশালী প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মানুষজন কোনো ধরনের অস্ত্র কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এভাবে যুদ্ধ পরিচালনা করে। হ্যাঁ হ্যাঁ, সেটা হইতে পারে যে আমরা ভারতের সমর্থনই বা সহায়তায় আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু এটা তো ভারত তো সহযোগিতা করেছে তাদের লাভের জন্য। আমাদের আমাদের হচ্ছে ভারত দাবি করে যে আমাদের 1 কোটি শরণার্থী তাদের দেশে ছিল, এবং এই 1 কোটি শরণার্থীর জন্য অনেক টাকা কিন্তু বিদেশ থেকে আসছে যে তাদের সহায়তার জন্য। সেই টাকার হিসাব কিন্তু ভারত আমাদের কাছে দেয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইগুলা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করার কথা ছিল হচ্ছে জহির রায়হানের। জহির রায়হান কিন্তু ওই রকম একটা ডকুমেন্টারি তৈরি করার পরিকল্পনা ছিল, যে জন্য জহিরানকে হত্যা করা হয়েছে। আমরা জানি জহিরান কিন্তু শহীদ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আরো 1.5 মাস পরে, 1972 সালের 30শে জানুয়ারি। 1971 সালে 16 ডিসেম্বর তো স্বাধীন হয় বাংলাদেশ। 1972 সালের 30শে জানুয়ারি হচ্ছে এই জহির রায়হান শহীদ হয় বা নিখোঁজ হয়, নিখোঁজের কিছুদিন পরে লাশ পাওয়া যায়। তখনও তো বাংলাদেশ স্বাধীন, তাহলে তাকে হত্যা কে করেছিল? এটা ধরা হয়ে থাকে যে এটা করেছিল মূলত বাংলাদেশ সরকারের সাপোর্টে হোক, জানায় হোক, অজানায় হোক, এটা ভারত করেছিল, যেন হচ্ছে বিশ্ববাসীর কাছে যে আহ, ভারত যে বাংলাদেশকে ব্যবহার করছে সেটা ডকুমেন্টারির জন্য বিশ্ববাসীর কাছে না যায়, এটার জন্যই। তো ভারত তো আর এমনি হেল্প করে না। ভারত হেল্প করার আরো একটা কারণ হচ্ছে কি, বাংলাদেশ এবং পাকিস্তান যদি আলাদা হয় তাহলে তো ভারত হচ্ছে একটু রিল্যাক্সে থাকবে, না হলে তো ভারত থাকতো মাঝখানে, আর তার দুই পাশে থাকতো পাকিস্তানের 2টা অংশ। সমস্যা হইতো এদের বাংলাদেশের বা পাকিস্তানিদের জন্য ভারতের যে পররাষ্ট্র নীতিতে একটু শক্তিশালী হয়ে ওঠাটা সমস্যা হয়ে যেত, এই জন্য তো তারা এগুলো করছে। আচ্ছা, এগুলো তো আর আসবে না, মুজিব ব্যাটারি এগুলো আর আসবে না। এবার আসি সেক্টর। প্রধান সেনাপতি বা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আচ্ছা, এই যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পদাধিকার বলে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ছোটবেলায় পড়ছি কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী। তো এখন হয়তো সংবিধানে এরকম লেখা আছে যে যিনি হবেন রাষ্ট্রপতি তিনি হবেন যুদ্ধের সর্বাধিনায়ক, এই জন্য হয়তো এখন শেখ মুজিবকে বলা হয়। যাই হোক, প্রশ্নটা এভাবে নাও আসতে পারে, তাহলে আসবে এরকম যে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? এম এ জি ওসমানী। মানে শেখ মুজিবকে নিয়ে তার প্রশ্ন আসার কোনো সুযোগ নাই, এম এ জি ওসমানীকে নিয়ে আসবে আর কি। আর একে খন্দকার সম্পর্কে প্রশ্ন আসতে পারে, যেহেতু তিনি রিসেন্ট মারা গেছেন। আচ্ছা, এখানে সুন্দর করে দেয়া আছে যে কোন আহ,
কোন অঞ্চলটা কোন হচ্ছে সেক্টরের অধীনে ছিল? আমরা একটু দেখে আসি। আহ 1 নাম্বার যদি ধরি, চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একেবারে সবার নিচে ডান কর্নার। এখান থেকে যদি আমরা শুরু করি আমরা যদি আরেকটু উপরে উঠি, সেটা হচ্ছে 2, আরেকটু উপরে 3, মানে আমরা একেবারে সীমান্ত ঘেঁষে উপরে উঠব। তাহলে সীমান্ত ঘেঁষে চট্টগ্রাম, তারপরে নোয়াখালী, ফরিদপুর, ঢাকা 2, 3-এ এটা, 4-এ আরেকটু ডানে যাব, সিলেটের কিছু অংশ, 5-এ ময়মনসিংহ, তারপরে চলে যাব একেবারে সবার বামে 6, তারপরে 7 নিচে নামবো, 8 নিচে নামবো, 9 নিচে নামবো, 10 নাম্বার পানি, আর 11 নাম্বার হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা। এইভাবে আমরা মনে রাখতে পারবো যে কোন অঞ্চলটা কোন সেক্টরের অধীনে ছিল। এবার দেখি যে আহ, কোন সেক্টরের কমান্ডার কে কে ছিলেন। এটা যদি আমরা এভাবে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা এভাবে দিয়ে রাখি, তাহলে হচ্ছে মনে থাকবে। তবে এইভাবে না রাখলেও আমরা খুব সহজভাবেই মনে রাখতে পারবো। যেমন আমরা প্রথমে ধরি 1 2 3। 1 2 3 হচ্ছে প্রথম সারির 3টা সেক্টর। তাহলে এই 3টা সেক্টরের দায়িত্বে থাকবে বাংলাদেশের 3 জন বিখ্যাত ব্যক্তি। তাহলে 1 নম্বরের দায়িত্ব দিলাম জিয়াউর রহমানকে। কারণ কি, যারা সেক্টর কমান্ডারে, যে এখানে যে সেক্টর কমান্ডাররা আছে তাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে সমৃদ্ধ এবং হচ্ছে আহ, মানের দিক থেকে, গুণগত মানের দিক থেকে আমরা জিয়াউর রহমানকে 1 নম্বরে রাখবো। কারণ কি, জিয়াউর রহমান একই সাথে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার, এবং তিনি একটা দল প্রতিষ্ঠা করে গিয়েছেন যেটা হচ্ছে বেশ কয়েকবার ক্ষমতায় আসছে। তাহলে জিয়াউর রহমান 1 নম্বর, তার তুলনা এখানে কারোর সাথেই নাই। 2 নম্বর রাখবো আমরা খালেদ মোশাররফকে। কারণ খালেদ মোশাররফ ছিলেন ওই যে ক্র্যাক প্লাটুন, মুক্তিযুদ্ধের শুরুতেই যে তিনি পরিকল্পনাটা করেছিলেন যে ক্র্যাক প্লাটুন দিয়ে যদি ঢাকার ভিতরে হামলা না করানো যায়, তাহলে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি বিশ্বের মিডিয়াতে স্থান পাবে না। উন্নত মানের চিন্তা, দূরদর্শী চিন্তা, যে জন্য আমরা খালেদ মোশাররফকে রাখবো 2 নম্বর সেক্টরে। 3 নম্বরে রাখবো কে এম শফিউল্লাহ। 3 নম্বরে রাখবো কে এম শফিউল্লাহকে। আর তাছাড়া 3টা তো ব্রিগেড আছে, ব্রিগেড ফোর্স আছে না 3টা, এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স। এস ফোর্স কার নামে? শফিউল্লাহ। জেড ফোর্স জিয়াউর রহমান। কে ফোর্স খালেদ মোশাররফ। তাহলে যেই 3 জন ব্যক্তির নামে 3টা ব্রিগেড ফোর্স রয়েছে, সেই 3 জন ব্যক্তিকে আমরা 1 2 3 নাম্বার সেক্টরে সেট করে দিব। যেহেতু তারা গুণগত মানসম্পন্ন, না হলে তার 3 জনের নামে 3টা ব্রিগেড ফোর্স হইতো না। তার মানে 1 নম্বরে জিয়াউর রহমান, 2 নম্বরে খালেদ মোশাররফ, 3 নম্বরে শফিউল্লাহ। 4 নম্বর, 4 নম্বর মানে সিআর দত্ত। আমরা যখন বাংলায় লিখি, ইংরেজিতে লিখি তুমি কেমন আছো, TMIKMN কেমন, ACHO কেমন আছো, তাহলে 4 যখন লিখি তে সিদে লিখি না 4। আমরা যখন ইংরেজি লিখি CHAR বা CAR, 4, 4টাতে এইভাবে লিখি। তার মানে 4 মানে CR দত্ত, চিত্তরঞ্জন দত্ত। 4 মানে CR দত্ত। 5 হচ্ছে মীর শওকত আলী। 5 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, খুব বিদঘুটে সংখ্যা। আর মীর হচ্ছে বাংলার ইতিহাসে একটা কলঙ্কিত বংশ বংশ যে টাইটেল, সেটা হচ্ছে মীর। সেই মীর জাফর থেকে আসছে। এরা দিব 5-এ। 6-এ দিব উইং কমান্ডার বাশার। উইং কমান্ডার বাশার দিব 6-এ। 7-এ দিব কাজী নুরুজ্জামান। আর 8-এ আবু ওসমান চৌধুরী। 8 লিখতেও সরায়া লাগে, আবু লিখতেও সরায়া লাগে। তাহলে 8-তে আবু ওসমান চৌধুরী। 9 নম্বর সেক্টর কমান্ডার যিনি ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বিপ্লবী, বিদ্রোহী, ঘাড়তেরা এবং যুদ্ধবাজ একজন মানুষ। তিনি হচ্ছেন মেজর জলিল। তিনি মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশন পর্যন্ত করছে, কিন্তু সবগুলোতেই ফেল করছে। তিনিই প্রথম রাজবন্দী ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভারতের
সাথে দ্বন্দ্বে জড়াই গেছিলেন এই মেজর জলিলই প্রথম। এটা সত্য কথা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশে বাংলাদেশে হয়তো যে ভারত এই মেজর জলিল হচ্ছে প্রথম প্রতিবাদ করেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যেই জন্য মেজর জলিল রে কিন্তু যুদ্ধের পরপরই তারে অ্যারেস্ট করা হয়েছিল। খুব বিপ্লবী বামপন্থী মানুষ ছিলেন মেজর জলিল। 10 নম্বরে তো কোনো রেগুলার কমান্ডার ছিল না। আর 11 নম্বরে ছিলেন আরেক বিখ্যাত ব্যক্তি, যাকে জিয়াউর রহমান মানে একটা খেলনা বিচার একটা ফেক বিচারের মাধ্যমে ফাঁসি দিয়েছিলেন। সেটা হচ্ছে এই কর্নেল তাহের। তার বাড়ি হচ্ছে নেত্রকোনার পূর্বদলা উপজেলার কাজলা গ্রাম। কর্নেল তাহেরের ভাই ছিল আনোয়ার হোসেন। তিনি এক সময় ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি। তার আরেক ভাই ছিলেন 2-3 বারের এমপি ছিলেন আমাদের পূর্বদলার বেলাল। কর্নেল তাহের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ব্রাশ ফায়ারে তার একটা পা বিচ্ছিন্ন হয়ে যায় বোমা হামলায়। এবং আমরা জানি যে 3 নভেম্বর একটা অভ্যুত্থান হয়েছিল। যেই অভ্যুত্থানে 1975 সালের 3 নভেম্বর যেই অভ্যুত্থানে জিয়াউর রহমানকে বন্দি করেছিল খালেদ মুশাররফ, এটিএম হায়দার, এরা কিন্তু 3 নভেম্বর জিয়াউর রহমানকে বন্দি করেছিল একটা অভ্যুত্থানের মাধ্যমে। এবং 7 নভেম্বর, যেটাকে বিএনপি সিপাহী বিপ্লব নাকি জানি সিপাহী জনতার কি জানি দিবস পালন করে 7 নভেম্বর, এই 7 নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান করে খালেদ মুশাররফ, এটিএম হায়দারকে হত্যা করা হয় এবং জিয়াউর রহমানকে মুক্ত করা হয় বন্দি দশা থেকে। অথচ সেই জিয়াউর রহমান তিনি বন্দি দশা থেকে মুক্ত হয়ে কর্নেল তাহেরকে মিলিটারি আইনে একটা ক্যান্টনমেন্টের ভিতরে বিচারের মাধ্যমে অনেক মানুষকে ফাঁসি দিয়েছিলেন এই জিয়াউর রহমান, এই কর্নেল তাহের সহ। তার কারণ তখনকার সময়ে জিয়াউর রহমানের মধ্যে ক্ষমতায় বসার একটা লালসা তৈরি হয় এবং জিয়াউর রহমান এই ক্ষমতায় আসার জন্য প্রথম বাধা মনে করতেন এই কর্নেল তাহেরকে। কারণ জিয়াউর রহমানের তো তখনও কোনো দল ছিল না 1975, কিন্তু কর্নেল তাহেরের দল ছিল। স্বাধীনতার পরপর যখন বাংলাদেশে একচেটিয়াভাবে আওয়ামী লীগ সব কিছুর নিয়ন্ত্রণ করে, তখন কিন্তু এই সিরাজুল আলম দাদাভাই সহ আরো কয়েকজনই কিন্তু সিরাজ সিরাজ শিকদার সিরাজ শিকদার সহ তারা একটা দল করেছিল জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। এই জাসদ করেছিল আওয়ামী লীগের এন্টি হিসেবে, অর্থাৎ আওয়ামী লীগেরই একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়ে এই জাসদ করেছিল। তো তখন শেখ মুজিবের আমলটা ছিল আওয়ামী লীগ এবং জাসদ দলের মধ্যে দ্বন্দ্ব দিয়ে পরিপূর্ণ ছিল। এবং জাসদ নেতাদেরকে বিভিন্নভাবে হত্যা করা শুরু করছে এবং জাসদের নেতারাও আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন সময় হত্যা করছে। এই কর্নেল তাহের ছিল কিন্তু জাসদের প্রোডাক্ট, বা জাসদ ছিল কর্নেল তাহেরের আদর্শ। যখন জিয়াউর রহমান 7 নভেম্বর 1975 সে বন্দি দশা থেকে বের হইল, তখনই তার মধ্যে একটা চিন্তা ঢুকলো যে আমি যদি কর্নেল তাহেরকে বাঁচিয়ে রাখি, তাহলে কর্নেল তাহের ওই জাসদের উপর ভর করে, বা জাসদ কর্নেল তাহেরের উপরে ভর করে ক্ষমতায় আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই, তখন ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ শেখ মুজিব হত্যার পরপরই। এই জন্য জিয়াউর রহমান সে ক্ষমতায় যাওয়ার জন্য সে এই কর্নেল তাহেরকে ফাঁসি দেয়। এগুলো রাজনৈতিক ব্যাপার স্যাপার। আচ্ছা, তাহলে আমরা সেক্টর কমান্ডার পাইলাম। যেই 3 জনের নামে 3টে ব্রিগেড ফোর্স আছে, তারা 3জনকে 3টে দিয়ে দিব। 1 জিয়া, 2 খালেদ মুশাররফ, 3 হচ্ছে শফিউল্লাহ। 4 সিআর, 4 সিআর দত্ত। 5 মীর শওকত আলী। 6 উইং কমান্ডার বাশার। 7 নুরুজ্জামান। 8 আবু 8তে আবু ওসমান চৌধুরী। 9 হচ্ছে বাংলাদেশের প্রথম রাজবন্দী সবচেয়ে বিপ্লবী ব্যক্তি মেজর জলিল। 10-এ কোনো রেগুলার কমান্ডার ছিল না। 11তে হচ্ছে নেত্রকোনার আরেক বীর সন্তান কর্নেল তাহের।
এই নামগুলো আমরা যদি মনে রাখি এইভাবে, তাহলে হচ্ছে আমাদের কোনো ছন্দ লাগবে না। না হলে ওই ছন্দ টন্দ এগুলো অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে গিয়ে ছন্দ পরে আর বের হয় না মুখ দিয়ে, মাথায় কাজ করে না, প্যাচ লাগে। স্যার রাজবতী বলার কারণটা কি ছিল? রাজবন্দি। জি স্যার। আচ্ছা, রাজবন্দি বলার কারণটা হচ্ছে ওইরকম হেভিওয়েট বন্দি যারা, তাদেরকে মূলত রাজবন্দি বলা হয় আর কি। যেমন শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা যদি বন্দি হয়, যেমন বাবর বন্দি ছিল রাজবন্দি হিসেবে। এবং রাজবন্দির নিশ্চয় কোনো ক্রাইটেরিয়া আছে যে এই ক্রাইটেরিয়ার মধ্যে বলে তারা রাজবন্দি বলা হবে। রাজবন্দি, রাজসাক্ষী। রাজসাক্ষী তো হচ্ছে যে যে কোনো একটা অকারেন্স ঘটলে সেই অকারেন্সের সাথে সম্পৃক্ততা যার রয়েছে সে নিজেই যদি জবানবন্দি দেয়, এটা হচ্ছে রাজসাক্ষী আর কি। আর রাজবন্দিটা হচ্ছে ওইরকম ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে যে হেভিওয়েট লোক যারা, তারা যদি গ্রেপ্তার হয় তখন এটা রাজবন্দি আর কি। এবং রাজবন্দির কিছু সুযোগ সুবিধা আছে। নর্মাল বন্দি যারা, তারা হয়তো ফ্লোর হিসেবে রাজবন্দীদেরকে বেড দিবে, রাজবন্দীদেরকে পত্রিকা দিবে, টিভি দিবে, এরকম কোনো ক্রাইটেরিয়া আছে হয়তো, এই আর কি। এই নামগুলো আমরা যদি, আমি যেভাবে পড়াইছি এইভাবে যদি পড়া যায়, তাহলে হচ্ছে মাথায় সারা জীবন থাকবে। আর ওই যে আহ ছন্দটা তো আসলে দেখা যায় যে মানে পরীক্ষার হলে গিয়ে মাথা কাজ করে না। জিয়ার খাস 10 বানর রজন শূন্যতা। আচ্ছা, আর হচ্ছে কোনটা কোন সেক্টরের অধীনে ছিল, এটা খুব কমই আসে। সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ঢাকা। ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল, বা ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল, এগুলোই বেশি আসে আর কি। পার্বত্য চট্টগ্রাম 1 নং সেক্টর, এখানে ছিল জিয়াউর রহমান। 2 নম্বর হচ্ছে ঢাকা, আমরা শুধু এটা পড়লেই হবে। এখানে ছিল 1 নম্বর সেক্টরে জিয়ার সাথে আরেকজন ছিল, মেজর রফিকুল ইসলাম। এই মেজর রফিকুল ইসলাম কিন্তু বীর প্রতীক, তার বাড়ি হচ্ছে চাঁদপুর। তিনি চাঁদপুর 1 থেকে কিন্তু আওয়ামী লীগের এমপি ছিলেন 2 বার, মেজর রফিকুল ইসলাম। 2-এ ছিলেন খালেদ মোশাররফ, আর তার সাথে ছিলেন এটিএম হায়দার। এবং এই খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার, এই দুইজনে কিন্তু ক্র্যাক প্লাটুনের অন্যতম প্রতিষ্ঠাতা। তারা দুইজনের মাথা থেকে এই বুদ্ধিটা আসে। এবং তারা দুইজনেই কিন্তু জিয়াউর রহমানকে বন্দী করেছিল 3 নভেম্বর 1975। এবং 7 নভেম্বর 1975 তাহেরের পাল্টা অভ্যুত্থানে কিন্তু এই দুইজনেই নিহত হয়েছিল। 3-এ ছিল শফিউল্লাহ, 4-এ ছিল সিআর দত্ত, 10-এ নাই, 11-তে ছিল এম এ তাহের, সাথে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। এই দুইজন। এবার আসি জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। এটা হলো জেড ফোর্সের জিয়া, এস ফোর্সের শফিউল্লাহ, কে ফোর্সে খালেদ মোশাররফ। শেষ। এই তিনটাই গুরুত্বপূর্ণ, যে জেড ফোর্সের দায়িত্ব মেজর জিয়া, এস ফোর্সের কে এম শফিউল্লাহ, কে ফোর্সের খালেদ মোশাররফ। হ্যাঁ, এবার আসি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। ধারণা এই জন্যই বলা হয়ে থাকে যে চীনপন্থী কমিউনিস্ট যারা ছিল, কমিউনিস্ট 2 দেশের, চীনপন্থী আর রাশিয়াপন্থী, মাওবাদী আর হলো মস্কোপন্থী। তো যারা চীনপন্থী ছিল তারা কিন্তু মুক্তিযুদ্ধে যুদ্ধও করে নাই, বিরোধিতাও করে নাই, তারা চুপচাপ ছিল। খুব সম্ভবত চীনপন্থী ছিল মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কিন্তু যুদ্ধও করে নাই, পক্ষেও না বিপক্ষেও না, চুপ ছিল। কারণ সে যেহেতু চীনপন্থী কমিউনিস্ট করত। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো সরাসরি বিরোধিতা করেছে বাংলাদেশের। আবার বাংলাদেশের পক্ষে সরাসরি পক্ষ নিয়েছে হচ্ছে রাশিয়া। রাশিয়া ভারত এক পক্ষ, যুক্তরাষ্ট্র চীন এক পক্ষ। আচ্ছা, ভারত সরকার আমাদের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয় এবং ব্যয় নির্বাহের জন্য ভারতের শরণার্থী কর আরোপ করে। এই 1 কোটি শরণার্থী, এটা নিয়ে তো অনেক প্রশ্ন জাগতেই পারে, এটার কোনো সঠিক হিসাব নাই। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের বিষয়ে প্রশ্ন, আমরা এটার বিরুদ্ধেও যাব না, আবার এর পক্ষে কোনো স্ট্রং যুক্তি নাই। 1 কোটি কিন্তু অনেক মানুষ, 1 কোটি কিন্তু অনেক মানুষ। আচ্ছা, যাই হোক,
এটা নিয়ে আমাদের প্রশ্ন তোলার দরকার নাই। এগুলো নিয়ে এখন প্রশ্ন উঠতেছে, ওই যে জামাত শিবির যারা ছিল 71-এ ভারত বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা মূলত এই প্রশ্নগুলো করে। হ্যাঁ, 1 কোটি কিভাবে চলে যায়? আরে ভাই, 1 কোটি না যাক, 50 লাখ তো গেছে, 25 লাখ তো গেছে। আমার তো এটা নিয়ে প্রশ্ন তোলার এখন দরকার নাই। এটা যেহেতু একুরেট কোনো হিসাব নাই। তারপরে 30 লক্ষ বলে, যে 30 লক্ষ কেমনে শহীদ হয়েছে, কত লাখ মানুষ ছিল, আপনি আপনার গ্রামে কয়টা মরছে, আপনি কয়টা লাশ দেখছেন, এই সেই নানান প্রশ্ন। এগুলা জামাত শিবির যারা 71-এ বিরোধিতা করে, তারা হচ্ছে এগুলা ইদানিং এই প্রশ্নগুলো উঠানো শুরু করছে আর কি। যদিও এই প্রশ্নগুলো একজন সচেতন মানুষের মনে ওঠাটাই স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নের কোনো সমাধান হবে না। কারণ বাংলাদেশে 30 লক্ষ মূল্য না 3 লক্ষ মূল্য, একজাক্ট হিসাব তো কারো কাছেই নাই। কেউ কি বলতে পারবে যে আমার কাছে 3 লক্ষের একটা হিসাব আছে? কেউ তো বলতে পারবে না। যারা বলে যে 3 লাখস বলতে গিয়ে 3 মিলিয়নস বলছে, তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে 3 লাখসের কোনো ডকুমেন্টস আছে কিনা? ডকুমেন্টস তো নাই, তাহলে শেখ মুজিব যেটা বলছে সেটাই বলছে তো, 3 মিলিয়ন, তাহলে 3 মিলিয়নসই সঠিক। আর আমার ইতিহাসটাকে ধারণ করতে আমার এত কষ্ট হয় কেন? শেখ হাসিনা খুব খারাপ করছে, মুক্তিযোদ্ধাকে বিক্রি করছে, ভুয়া মুক্তিযুদ্ধ বানাইছে, ভুয়া মুক্তিযোদ্ধা প্রচুর বানাইছে। মুক্তিযুদ্ধ 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 মন্ত্রী আকম মুজা একটা ধর্ষণ মামলার আসামি ছিল 1971 সালের পরপরই। পরবর্তীতে শেখ মুজিব নিজে তারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সেখান থেকে তারা বাঁচায় আনছে। আকম মুজা হয়ে গেছে মুক্তিযুদ্ধ মন্ত্রী, অথচ এই দুনিয়ার আকাম কুকাম করছে। তারপর হচ্ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1971 সালে 3 ডিসেম্বর বিমান হামলা চালায়, এবং পাকিস্তান যে মোটা, পাকিস্তানে তো মাথায় কিছু নাই, এই হামলাটা চালায় কিন্তু তার নিজের সর্বনাশ নিজে দেখে আনছে। অথবা সে নিজেও বুঝতে পারছে যে আমার আয়ু আর বেশি দিন নাই, আমার তো পরাজয়তে আমি পরাজিত হবই, তাহলে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দেই। দিলে পরে বিশ্ববাসীকে বলতে পারবো যে আমরা একসাথে দুই দেশের সাথে যুদ্ধ করে কুলাইতে পারি নাই। কারণ কি, ওই সময়ে ভারত কিন্তু প্রক্সি যুদ্ধ করছে বাংলাদেশের পক্ষে। তাহলে যদি বলে যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ করে পশ্চিম পাকিস্তান হারছে, তার চেয়ে বরং এটা ভালো না যে ভারত এবং পূর্ব পাকিস্তান দুই দেশ মিলে হামলা করে পশ্চিম পাকিস্তানকে পরাজিত করছে? এটা তো ভালো যে দুই দেশের সাথে যুদ্ধ করে আমরা পরাজিত হয়েছি। এটাকে এই চিন্তা করে হইতে পারে যে পাকিস্তান ভারতের উপরে বিমান হামলা চালায়। আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হতো সংবাদ পরিক্রমা। আচ্ছা, 4 ডিসেম্বর 1971 কি হয়েছিল? যুদ্ধবিরতির প্রস্তাব দেয় কে দেয়? মার্কিন প্রতিনিধি। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি করতে চায় আর কি। তখন তো মোটামুটি ভাবে বাংলাদেশের জয় নিশ্চিত। তখন আসে তারা যুদ্ধ বিরতির জন্য। এটার বিপক্ষে ভোট দেয় রাশিয়া এবং পোল্যান্ড। ভোট দানের বিরতি, আমার তো রাশিয়াটাই দরকার আর কি। আচ্ছা, 5 ডিসেম্বর 1971 পূর্ব পাকিস্তানে এমন এক রাজনৈতিক নিষ্পত্তি প্রয়োজন যার ফলে বর্তমান সংঘাত এবং পাক বাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ হয়। সেটার প্রস্তাব সমর্থন করে পোল্যান্ড, আর বিপক্ষে ভোট দেয় চীন। আচ্ছা, যাই হোক, যুক্তরাষ্ট্রের ভূমিকা সপ্তম নৌবহর। মার্কিন সপ্তম নৌবহর হচ্ছে আহ, পাকিস্তানকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রেরণ করে। আর সেটার প্রেক্ষাপটে ভারতের নৌবহর আইএনএস বিক্রান্ত থাইল্যান্ডের সমুদ্র সীমা ব্যবহার করে প্রতিরক্ষা বলয় তৈরি করে, এবং রাশিয়ার পঞ্চম নৌবহর বাল্টিক সাগর থেকে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করলে সপ্তম নৌবহর বঙ্গোপসাগর অভিমুখী যাত্রা ত্যাগ করে। অর্থাৎ আমেরিকা যখন নৌবাহিনী পাঠায় বা নৌবহর পাঠায়, তখন হচ্ছে ভারত এবং রাশিয়া দুই দেশেই একসাথে পাঠানোর পরিকল্পনা নিয়ে তারপরে হচ্ছে আমেরিকা পিছিয়ে যায়। তারপর হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল কবে? 1 আগস্ট। এটার মূলটা ছিল কি? শরণার্থীদের জন্য ফান্ড কালেকশন। হয়েছিল নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। এটার ব্যান্ড দল ছিল দ্য বিটলস। এটার প্রতিষ্ঠাতা ছিল জর্জ হ্যারিসন, এবং এটার যে আনুষ্ঠানিকভাবে
একটা কনসার্ট করতে হবে, এটার যে একটা কি বলে, এটা হচ্ছে মানে পরিকল্পনা, এই পরিকল্পনা নিয়ে ছিল ভারতের পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, এলেন গিন্সবার্গ একটা কবিতা লিখেছিলেন, সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড। প্রশ্ন আসবে, এই যে তিনি শরণার্থী শিবিরে, বাংলাদেশ আর ভারতের সীমান্তর মধ্য দিয়ে হেঁটে হেঁটে শরণার্থী শিবির দেখেছিলেন, তখন তার সাথে ভারতের একজন কবি ছিল, নাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়। ভারতের কবি সুনীল গঙ্গোপাধ্যায় তাকে ওইখানে নিয়ে গেছে এবং ওইটা দেখায় দেখায় ওইটার হচ্ছে বিস্তারিত বর্ণনা করছে তার কাছে। তখন তিনি ওই বিষয়টা নিয়ে লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। কবিতার মোট লাইন ছিল 152টি। সাইমন ব্রিং, তিনি ছিলেন ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক। তিনি ডেইলি টেলিগ্রাফ পত্রিকা প্রকাশ করেছিলেন। অ্যান্থনি ম্যাসকারেনহাস, তিনি ছিলেন পাকিস্তানি মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক, তিনি ছিলেন একজন পাকিস্তানি। লন্ডনে আত্মগোপন করে সানডে টাইমস পত্রিকায় বাংলাদেশে পাক বাহিনীর যে গণহত্যা সেটা বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছিলেন। এবং তিনি মুক্তিযুদ্ধ নিয়ে দুইটা বইও লিখেছিলেন, একটা হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলাদেশ লিগাসি অফ ব্লাড। এই দুইটা বই তিনি লিখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। আর্চার ক্যান্ট ব্লাড, এই যে ব্লাড টেলিগ্রাম, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানে আমেরিকার কনসুলার। তিনি যখন পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলেন তখন পূর্ব পাকিস্তানের যে ঘটনাবলী তিনি হচ্ছে এগুলা আমেরিকার যে দপ্তর আছে সেখানে পাঠাইতেন, যেগুলা পরবর্তীতে ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত ছিল। তার বিখ্যাত একটা বই নাম হচ্ছে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটা হচ্ছে তার বই। যৌথ বাহিনী 21শে নভেম্বর 1971 সালে মুক্তিবাহিনী এবং ভারতের সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে। এটাই হচ্ছে যৌথ বাহিনী এবং এটি হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। আচ্ছা, মিত্র বাহিনী কাদেরকে বলা হয়? ভারতীয় সশস্ত্র বাহিনীকে বলা হতো মিত্র বাহিনী। আর ভারত বাংলাদেশের যে যৌথ বাহিনী সেটা ছিল যৌথ বাহিনী আর কি, বা যৌথ কমান্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি পাকিস্তানের ঘটনাটা একটু দেখি, 3 ডিসেম্বর 1971 পাকিস্তানের বিমান হামলা করে। 6 ডিসেম্বর প্রথম শত্রুমুক্ত জেলা হয় কোনটা? যশোর। ভুটান এবং ভারত উভয়ই 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘন্টা পরে দেয় হচ্ছে ভারত, তার মানে প্রথম দেয় কে? ভুটান। 12 ডিসেম্বর ফরমান আলীর নেতৃত্বে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরি করা হয়। আর 14 ডিসেম্বর এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। এর মধ্যে এরকম ছিলেন আর কি, অনেকেই ছিলেন। আহ, আমরা এটা পড়বো একটু। জাগ্রত চৌরঙ্গী কোথায়? আব্দুর রাজ্জাক কোথায়? এটা জয়দেবপুর। এটা ছিল মুক্তিযুদ্ধের যে প্রথম প্রতিরোধ। আচ্ছা, অপরাজেয় বাংলা, এটা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। এটা হচ্ছে কলা ভবন ঢাবি। এটা তো মনে হয় সবাই দেখছো, তাই না? এটা দেখার সৌভাগ্য হয়েছে না? এটা দেখো নাই কে কে? অপরাজেয় বাংলা এরকম বান্দা নাই যে এটা দেখে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে সুপার্জিত স্বাধীনতা, এটা কোথায়? সুপার্জিত স্বাধীনতাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসির এক পাশে হচ্ছে এই সুপার্জিত স্বাধীনতা, অর্থাৎ টিএসসির সড়ক দ্বীপ যেটাকে বলা হয় সেখানে হচ্ছে। আর এটার শিল্পী হচ্ছে শামীম শিকদার। আর এই শামীম শিকদার হচ্ছে সিরাজ শিকদারের বোন। যে সিরাজ শিকদার স্বাধীনতার পর থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবকে খুব জ্বালাইছে, ওই যে জাসদ গঠন করে। সিরাজ শিকদার জাসদ গঠন করে খুব জ্বালাইছে।
তার পরবর্তীতে বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার বলা হয় এই সিরাজ শিকদারকে। শেখ মুজিব সরকার সিরাজ শিকদারকে ক্রস ফায়ার দিয়েছিল। এই সিরাজ শিকদারের বোন হচ্ছে এই শামীম শিকদার। এই শামীম শিকদার দীর্ঘদিন গোপনে শরীরে অস্ত্র নিয়ে ঘুরছে শেখ মুজিবকে মারার জন্য। এই যে এটা হচ্ছে সুপার্জিত স্বাধীনতা। এটার পিছনে এই যে এটা হচ্ছে ডাস, আমরা যেটাকে ডাস বলি, একটা দোকান। আর এটার পিছনে সড়ক, সড়কটার ওই পাশটা হচ্ছে টিএসসি। আচ্ছা, তারপরে আসি স্বাধীনতা সংগ্রাম। এটা হচ্ছে, এটাও শামীম শিকদার করেছে। এটা হচ্ছে ফুলার রোড দাবি, অর্থাৎ এটা হচ্ছে যদি ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের যে মোড় বা পলাশী মোড় যেটাকে বলা হয়, এই মোড় দিয়ে যদি প্রবেশ করা হয়, তাহলে এক পাশে এস এম হল, এক পাশে বুয়েটের যে একটা ইঞ্জিনিয়ারিং স্কুল, আর এক পাশে হচ্ছে জগন্নাথ হল, এই তিনটের মাঝখানে একটা ভাস্কর্য দেখা যায়। এটি হচ্ছে এই স্বাধীনতা ভাস্কর্য। এবং এখানে ছোট ছোট অনেক ভাস্কর্য রয়েছে। আর এখানে একটাই বড় মূর্তি আছে, সেটা হচ্ছে শেখ মুজিবের, যেখানে তিনি এভাবে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন একটা। আর এখানে শত শত যত বুদ্ধিজীবী ছিল প্রত্যেকের এখানে ভাস্কর্য রয়েছে। এটা কে করেছিল? এটাও করেছে শামীম শিকদার। তারপরে আসি সংসপ্তক হামিদুজ্জামান খান। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা আছে। এখানে দেখা যায় যে এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে এই ভাস্কর্যটি, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে একটা হাত একটা পা নাই। যিনি মুক্তিযুদ্ধে একটা হাত একটা পা হারিয়েছেন, এক পায়ে ভর করে আর এক হাতে একটা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে সংসপ্তক। আর এটার স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। তারপর সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ডু। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ডু, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভাস্কর্যটা বানিয়েছিলেন নিতুন কুণ্ডু। এটা হচ্ছে সাবাস বাংলাদেশ। তারপর হচ্ছে বিজয় 71। এটা তো ময়মনসিংহ, সবাই দেখছে এটা। শ্যামল চৌধুরী, এটা হচ্ছে বাকৃবিতে। আচ্ছা, এটা এখানে নাই। তারপর হচ্ছে স্মারক ভাস্কর্য, এগুলো দরকার নাই। মুক্ত বাংলা দরকার নাই। এগুলা আর পরের গুলা বেশি গুরুত্বপূর্ণ না। মুজিবনগর স্মৃতিসৌধ একটা সময় গুরুত্বপূর্ণ ছিল, যে জন্য বানাইছিলাম, এখন আর গুরুত্বপূর্ণ না। আর এটা হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটা কোথায়? এটা হচ্ছে মিরপুরে। আর এটার স্থপতি হচ্ছে মুস্তফা হারুন কুদ্দুস হিলি। মুস্তফা হারুন কুদ্দুস হিলি হচ্ছে এটার স্থপতি। এটা হচ্ছে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, যেটা স্থপতি হচ্ছে ফরিদউদ্দিন আহমেদ এবং জামে আল শফি। এই দুইজন হচ্ছে এটার স্থপতি। এবং এখানে কিন্তু 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, তারপরে তাদের যে ডেড বডি এখানে ওই রায়ের বাজার বধ্যভূমিতে ফালানো হয়েছিল। এটা হচ্ছে রায়ের বাজার স্মৃতিসৌধ। এবার আসি, আমরা যেটাকে বলি যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এটার কিন্তু একটা নাম আছে। নাম কি? এটার নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস হচ্ছে এটার নাম। আর আমরা এটাকে, এই সম্মিলিত প্রয়াসটাকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে সম্মান করি বা দেশের ইতিহাসে ঠাঁই দিয়েছি। এখানে রয়েছে 7টা স্তম্ভ, এবং এই 7টা স্তম্ভ হচ্ছে প্রত্যেকটাই আলাদা আলাদা বাংলাদেশের ইতিহাসে 7টা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে 52 ভাষা আন্দোলন। 2 নম্বর হচ্ছে 54 যুক্তফ্রন্ট নির্বাচন। 3 নম্বর 56 শাসনতন্ত্র আন্দোলন। 4 নম্বর 62 শিক্ষা আন্দোলন। 5 নম্বর 66 6 দফা। 6 নম্বর 69 গণ অভ্যুত্থান। এবং 7 নম্বর হচ্ছে 71 মহান মুক্তিযুদ্ধ। আর এটার স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। এটার উচ্চতা হচ্ছে 45.72 মিটার বা 150 ফুট। এটার নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস।
মুজিবনগর স্মৃতিসৌধ, এটা তো আসবেই না এখন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা স্থপতি মিরপুরে অবস্থিত। এটা স্থপতি হচ্ছে মুস্তফা হারুন কুদ্দুস হিলি। রায়ের বাজার বধ্যভূমি, এটা হচ্ছে ফরিদউদ্দিন আহমেদ এবং জামি আল শাফি। এটা কোথায়? রায়ের বাজার, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছিল। রাজারবাগ স্মৃতিসৌধ, 25শে মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেটা স্মৃতি বহন করে। এটা স্থপতি হচ্ছে মুস্তফা হারুন কুদ্দুস হিলি। শিক্ষা অনির্বাণ এবং শিক্ষা চিরন্তন, এই দুইটার মধ্যে অনেকেরই প্যাচ লাগে। আমি বলে দিই, শিক্ষা চিরন্তন এবং শিক্ষা অনির্বাণের মধ্যে তফাৎটা হচ্ছে, শিক্ষা চিরন্তন যেটা, সেখানের মাঝখানে একটা আগুন জ্বলতেছে, এই আগুন কোনোদিনই নিবে না। সোহরাওয়ার্দী উদ্যানে গেলে দেখা যাবে যে একটা শিখা জ্বলতেছে, এটা হচ্ছে শিখা চিরন্তন, চিরদিন জ্বলতেই থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানের যে শিখা, সেই শিখা চিরদিন জ্বলতেই থাকবে, সেটা হচ্ছে শিখা চিরন্তন। আর শিখা অনির্বাণটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? আগারগাঁও। আগে কোথায় ছিল? সেগুনবাগিচা। স্বাধীনতা স্তম্ভ ও ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর, আসলে এটা তো করা হয়েছে ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে, কাশেম মাহবুব চৌধুরী এবং মেরিনা তাবাসসুম। এটা হচ্ছে আমরা তখন আমাদের পড়াশোনা প্রায় শেষের দিকে, তখন এটার কাজ শুরু হয়। এর আগে তো সোহরাওয়ার্দী উদ্যান ছিল উন্মুক্ত, আমরা রাত দিন 24 ঘন্টা ঘোরাফেরা করছি। পরবর্তীতে এখানে কাজ শুরু হয়, এটা পরবর্তীতে উদ্বোধন করা হয়। আমরা তখন ক্যাম্পাস ছেড়ে আইসা পড়ছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ছিল আজকের পড়ার বিষয়। কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। মানে কোশ্চেনটা আমার একটু বেশ আগে থেকে, প্রশ্নটা হচ্ছে মানে এই যে আমাদের যে বাংলাদেশ, মানে আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ, তো ধরেন যে বাংলাদেশের তো মোটামুটি এটা তো আপনিও বললেন যে যে সংখ্যাটা 30 লক্ষ শহীদ, প্লাস হচ্ছে হুম। বীর শ্রেষ্ঠ ওনারাও আছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, বীর শ্রেষ্ঠদের আসলে মানে এই যে বীর শ্রেষ্ঠ খেতাবে যে মনোনীত করা হয়েছে, মানে কি প্যারামিটারের বেসিসে আসলে মনোনীতটা করা হয়েছিল স্যার? এটা আসলে কোথাও মানে পাইনি আর কি, এটা বাট এটা একটা কোশ্চেন ছিল আমার। এটার স্পেসিফিক উত্তর কেউ দিতে পারবে না। তবে এটা জানা যায় যে যারা বীর শ্রেষ্ঠ, তারা কোনো না কোনো বাহিনীর বাইরে কাউকে বীর শ্রেষ্ঠ দেওয়া হয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে এই যে বীর শ্রেষ্ঠ যারা আছেন 7 জন, তার বাহিরেও তো আরো বাহিনীর সদস্য আছেন, তারাও তো নিশ্চয়ই এইভাবেই শহীদ হয়েছেন, জি কিন্তু স্যার। তাদেরকে দেওয়া হয় নাই। এদেরকে কেন দেওয়া হয়েছে, এটার সঠিক বর্ণনা কেউই দিতে পারবে না। এটা কোন প্রেক্ষাপটে কারা করেছিল, এটা এখন মনে করো যে মুক্তিযুদ্ধটা হয়েছিল তৎকালীন সময় তো কয়েকজন নেতৃত্ব ছিল। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল কে? জিয়াউর রহমান আর খালেদ মোশাররফ। এরা দুইজন ছিল সবচেয়ে প্রভাবশালী। হয়তো ওদেরকে গিয়ে বলছে, ওদের মনে হয়েছে যে আচ্ছা আমি তো ওরে চিনি ব্যক্তিগত ভাবে না, ও খুব সাহসী, ওরে বীরশ্রেষ্ঠ দিয়ে দাও। এভাবেও হইতে পারে। এটার সঠিক আনসার কেউই দিতে পারবে না। কিছু বিষয় আছে এগুলো আসলে আনসার পাওয়া যায় না, সম্ভবও না। 54 বছর পরে এসে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। ইভেন ওই সময়ও যদি করা হইতো, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন ছিল। ওই সময়ও যদি করা হইতো যে আপনি কোন প্যারামিটারে এটা বললেন যে তারা 7 জন বীরশ্রেষ্ঠ, এরকম ভাবে তো সেনাবাহিনীর আরো অনেকে মারা গেছে, আনসারের অনেকে মারা গেছে, পুলিশের আরো অনেকে মারা গেছে, ওদেরকে কেন বীরশ্রেষ্ঠ দেওয়া হবে না? এটা সঠিক উত্তর দেওয়াটা খুব টাফ। স্যার বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মানুষরা, বা ধরেন আরো যারা মুক্তিযুদ্ধ প্রজন্মের মানুষ ছিলেন, মানে যারা এখনো বাঁচা আছেন, ওনারা তো মনে হয় কিছুটা মনে হয় জানার কথা নাকি? হ্যাঁ, ওনারা ওনারা জানলে ওনারা সত্যি কথা, আসলে আমার মনে হয় যেটা, যে সত্যি কথা বলবে না, বা ওই সময় তো ওদের মধ্যে ওইভাবে যোগাযোগও ছিল না যুদ্ধের সময় বা যুদ্ধের পরেও, যে কোন কারণে দেয়া হয়েছে। হয়তো তিনি একটা বলবেন, তিনি স্পেসিফিক একটা উত্তর দিবেন, এবং তার উত্তরটাকে আমি মানবো, কারণ তিনি যেহেতু একেবারে সশরীরে মাঠে ছিলেন। আবার তুমি মানবা না যে ওনার উত্তরটা আমার পছন্দ হয় না, উনি উল্টা পাল্টা বলছে, এটার পক্ষে উনি কোনো প্রমাণ দিতে পারবে? আসলে তো সে কোনো প্রমাণ দিতে পারবে না, সে শুধু মুখে বলতে পারবে যে আমি ছিলাম, আমি এটা বলতেছি। এখন না মানা না মানা আমাদের, আমরা অর্ধেক মানবো অর্ধেক মানবো না। মুক্তিযুদ্ধ সম্পর্কে জামাতের একজন লোক SM শাহরিয়ার কবির টকশো করে, সে টকশোতে এসে কিছু ডকুমেন্ট উপস্থাপন করছে এবং কিছু প্রশ্ন রাখছে। ডকুমেন্টগুলোও সত্য এবং যে প্রশ্নগুলো করছে সেগুলোও সত্য। কিন্তু ঘটনা হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর, সবকিছুর তো আর উত্তর দেওয়া সম্ভব না যদি ভিতরে তোমার এটার অস্তিত্ব না থাকে, বিশ্বাস না থাকে, ভালোবাসা না থাকে। এখন আমি যদি বলি যে 3 লক্ষ মরছে, 3 লক্ষের তালিকা দেন, এটা কেউ দিতে পারবে? 30 লক্ষ তালিকা দিতে পারবে? দিতে পারবে না। তো এগুলো তোমাকে বিশ্বাস করতে হবে। তবে আমাদের যেটা উচিত ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপরই, মানে সিলগালা করে দেয় না, যে 30 লক্ষ শহীদ
2 জি লক্ষ স্যার। বাবনের যুগ, 60 জন বীর শ্রেষ্ঠ, এটা সিলগালা করে দেওয়া দরকার ছিল যে এই বিষয়ে যে প্রশ্ন তুলবে সে রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবে। এটা সিলগালা করে দেওয়া দরকার ছিল, কিন্তু এটা আমরা কেউই করতে পারিনি। মানে স্যার এখন আসলে মানে এই জুলাই অভ্যুত্থানের পরে আপনার এখন আসলে এমন এমন কিছু প্রশ্ন শুনতেছি মানে টিভি মিডিয়া গুলাতে, ইভেন যে আপনি নিজেও বললেন স্যার যে শাহরিয়ার কবির অনেকগুলা যৌক্তিক প্রশ্ন করছিলেন, মানে এখন এগুলা শুনলে মনে হয় কি স্যার মানে সারা জীবন কি পড়ে আসলাম আর এখন কি শুনতেছি এগুলা, মানে পুরো কন্ট্রাডিকশনে পড়ে যায় আর কি। এখন এখানে তো কিছুই করার নাই, এখানে কিছুই করার নেই, যেগুলো সঠিক কোনো তোমার হচ্ছে প্রমাণ নাই, প্রমাণ দিতে পারবে না। তার তো প্রশ্নগুলো সঠিক, যে সে যে প্রশ্নগুলো করছে প্রশ্নগুলো সঠিক, সেটা কোনো প্রমাণ দিতে পারবে না। কারণ প্রমাণ না থাকলে তো আহ, যা বলবে তাই মানতে হবে, অথবা এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, এটা বলে দিতে হবে আর কি, এছাড়া তো উপায় নাই। আমি তোমাকে একটা লিঙ্ক খুঁজতেছি, একটা লিঙ্ক পাঠাইতাম, তুমি হচ্ছে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আখতারুজ্জামান আজাদ, সে একটা লিখে লাগছে কিছুদিন আগে যে 14ই ডিসেম্বর এটা হচ্ছে কারা হত্যা করছে। এখানে সে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে, লিঙ্কটা আমি কারা জানি পাঠাইছিলাম, এটা তোমার এখানে আমি দিয়ে দিতাম গ্রুপে, আচ্ছা আমি খুঁজে একটু পরে দিচ্ছি। ওই ওই 6 পৃষ্ঠার একটা লেখা, ওই 6 পৃষ্ঠার লেখাগুলো যদি পড়ো, তাহলে হচ্ছে ওইখানে গিয়ে একটা মানে কিছু প্রমাণ পাবা যে জামাত এবং তৎকালীন সময়ে যে ছাত্র সংঘ, জামাত ইসলামী পাকিস্তানে ছিল, বাংলাদেশেও আছে, নাম পরিবর্তন করে নাই। ছাত্র সংঘ কেন তাদের নামটা পরিবর্তন করতে হইল? ছাত্র সংঘ নামটা এই জন্যই পরিবর্তন করা লাগছে, ছাত্র সংঘ এই পরিমাণ বাজে কাজ করছিল মুক্তিযুদ্ধের সময়ে। এই যে এই লিঙ্ক, হ্যাঁ, ছাত্র সংঘ এত পরিমাণ বাজে কাজ করছিল, যেটার জন্য তাদের নামটা পরিবর্তন করে কিন্তু ইসলামী ছাত্র শিবির করা হয়েছে। দেন স্যার, পড়বো নি স্যার, ইচ্ছা আছে বলার। আমি তো এই যে আখতারুজ্জামান আজাদের এই পোস্টটা, কি করলাম, এটা হচ্ছে ওই এত বড় লেখা তো যাবে না। এটা আচ্ছা ঠিক আছে, এটা কোথায় দেয়া যায়, এটা আমি হচ্ছে এই লিঙ্কটা আমি হচ্ছে ইয়ারে ওই আমাদের যে এনামুল আছে, এনামুল আমি দিব না, এনামুল তোমাকে দিয়ে দিব না, যদি এনামুল এসে যোগাযোগ হয়, অথবা তুমি যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকো তাহলে আমি হোয়াটসঅ্যাপে তোমার দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি নাম্বারটা লিখে দিলাম, ওই যে চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে দিলাম, 01721970907, আমার নাম্বারটা দিয়ে দিলাম চ্যাট বক্সে, ওখান থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিও, 07297, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমার এই লিঙ্কটা দিয়ে দিব না। তাহলে ক্লাস এখানে শেষ করি। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু